কাজ করেছি। এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয়, করতে হবে এইটা প্রয়োজনে কোর্টের রেফারেন্স নিয়ে রাখতে ভালো। ডিজুরো বেসিসটা খুব ইম্পর্টেন্ট এবং বেয়ারা কথাবার্তা গুলো বলা সংস্কৃতি চালু করাটার জন্য আমরা সবাই আসলে স্থাবকতার সংস্কৃতিতে অবগাহন করতে অভ্যস্ত বলে সময় মতো সঠিক কথাটি বলা হয় না এবং আমরা রেকটিফিকেশনের উদ্যোগ গ্রহণ করি। আমার প্রিয় ছাত্র আবু সাইদ মুগ্ধ যে প্রতিষ্ঠানে পড়তেন সেই প্রতিষ্ঠানে আমি কাজ করেছি এবং তারা কিন্তু জীবন দিয়েছেন প্রতিবাদের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকরণের চিন্তা থেকে এবং প্রতিকার নিশ্চিত। সেই জন্যে আমি মনে করি যে আজকের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ, সময় উপযোগী এবং যে বিষয়টির উপর আমি আলোকপাত করলাম সে বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করাটা জরুরি। পরবর্তীতে প্রয়োজন আমি আবার ধন্যবাদ। যা কিছু ঘটবে সবই সংবিধানে আলোচনা। তা আমার প্রশ্ন হলো, যখন একটা গণ অভ্যুত্থান হয়, যখন একটা বিপ্লব হয়, সেটাও কি সংবিধানে আলোকে হয়? যদি না হয়, আমাদের দেশে দেখেন গত কয়েক বছরের মধ্যে এই অগাস্টে যে বিপ্লবটা, এটা আমি মনে করি আমাদের জাতীয় জীবনের জন্য অনেক বড় একটা ঘটনা। এই বড় ঘটনাটা কি আমাদের সংবিধান ধারণ করে? কেন করে না? সংবিধান কি গণ অভ্যুত্থানের কোনো অপশন রাখে না? সংবিধান কি বিপ্লবের কোনো অপশন রাখে না? যে ঘটনা আমাদের পুরো জাতিকে পরিবর্তন করে দেয়, পুরো জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই বিষয়টা সংবিধান ধারণ করে না, তাহলে এটা কেমন সংবিধান হলো? আমি এই জিনিসগুলো বলতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধ এটা কি সংবিধান অনুসারে হয়েছিল? অথবা ৫ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল, প্রধানমন্ত্রী লেজ গুটিয়ে পালিয়ে গেল, এটা কি সংবিধান অনুযায়ী হয়েছিল? তাহলে যে জিনিসটাকে আমরা সংবিধান বলছি, যে এটা আমাদের পুরো জাতিকে দিক নির্দেশনা দিবে এবং যা যা করতে হবে এই অনুযায়ী আমরা করবো, এটা তো আমরা করলাম না। তাহলে সংবিধান লঙ্ঘন করাটাই কি সংবিধানের সর্বোচ্চ প্রয়োগ? এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না, আমি ভালো বুঝি না ভাই। আমি খালি প্রশ্নগুলি করছি, কারণ আমরা তো বেসিক্যালি সাংবাদিকতা করেছি, মানুষকে জ্ঞান দিতে পারিনি, আমরা প্রশ্ন করতে পারি। এই প্রশ্নের জবাবটা আমি কিন্তু খুঁজতেছি। আমাদের যে নতুন সংবিধান হবে, নতুন সংবিধানের কথা বলা হচ্ছে, সংস্কার করা হবে সংবিধান। প্রথম বললো সংস্কার করা হবে, তারপরে বললো পুনর্লিখন জরুরি। আবার যিনি পুনর্লিখন করতে চান, যে সংস্কারের যে কমিশনের প্রধানই আবার একটা মতবাদ ধারণ করেন, উনি নিজেই বলতেছেন সংবিধান পুনর্লিখন করে। এখন উনি যে কমিশনটা করবেন, এই কমিশনে যদি কেউ বলে না ভাই পুনর্লিখন করা দরকার, সংস্কার করেন, উনি কমিশনের চেয়ারম্যান নিজেই তো একটা পক্ষ, যে ভদ্রলোক নিজে একটা পক্ষ, উনি কি করে একটা কমিশনের প্রধান হন এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এবং যদি উনি প্রধান হন, তাহলে উনি নিজের সিদ্ধান্ত, উনি সবার আগে সংবিধানকে সবার আগে উনি একটা থিওরি দিয়েছেন যে এটাকে পুরোটাই সব বাদ, তাহলে যদি আপনি নতুন করে লিখেন, তাহলে আমাদের যে সংবিধান আছে এখন ওইটার ভুল ভ্রান্তি ধরে আসছিলাম, ওটা থাকবেই না, উনি তো নতুন করে লিখবেন, আর উনি চেয়ারম্যান হয়ে গেলেন। এই সমস্ত বিষয়টা আমার মতো সাধারণ মানুষের মাথার উপরে যায়, আমাদের অ্যান্টিরায় ধরে না, তো আমরা কনফিউজ হয়ে যাই। তো আমার খালি একটাই কথা, যে এমন একটা সংবিধান আপনি করুন, অথবা আপনার করা উচিত আমাদের দেশে এই সময়। এখন তো ধরেন আমরা সবকিছুই তো সংবিধানের বাইরে করছি, আবার সংবিধানের বাইরে যে করলেন, আবার সংবিধান অনুযায়ী শপথ নিলেন, আবার সেই শপথে বললেন আপনার সংবিধানকে সমুন্নত রাখবেন। কোন সংবিধানকে আপনার সমুন্নত রাখবেন? যে সংবিধান লঙ্ঘন করার আপনার ক্ষমতা আছে সেই সংবিধানকে? এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো জবাব আমি বুঝি না। সমস্যাটা হলো কি, আমাদের ভাব দেখে মনে হচ্ছে সংবিধান বলতে আমরা এমন একটা গ্রন্থকে বলি যে গ্রন্থকে মানার কোনো দরকার নেই, এবং যত না মানবেন তত আপনি আরামে থাকবেন। এটা কেমন? আমি কিন্তু জিনিসগুলো ক্লিয়ার না। আমাদের এখানে বিজ্ঞজন আছেন, এখানে অনেক আইনজীবী দেখতেছি, ব্যারিস্টার দেখতেছি, ওনারা যদি আমাদের কাছে ক্লিয়ার করেন, আমরা একটা জ্ঞান প্রাপ্ত হই আর কি, আমরা বুঝতে পারবো যে আমরা কোন দেশে বাস করছি এবং সামনে কোন দিকে যাচ্ছি। কিন্তু অবশ্য করতে বিচার করতে দেখছেন
আমি ওনাদের কাছ থেকে আজকে এই সম্বন্ধে জানতে চাই যে আসলে সংবিধান জিনিসটা কি? এটা কি মানার জন্য নাকি অমান্য করার জন্য? আর যদি মানি, সেই মানাটা আমার জীবনের কতটুকু অংশ জুড়ে থাকবে? সবাইকে ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। এটা একটা জন আকাঙ্ক্ষায় এবং জনবিপ্লবে এই সরকারের আগমন ঘটেছে এবং যে সরকারটি এর আগে ছিল ওই সরকারকে কিন্তু নির্বাচনের মাধ্যমে পরাজিত করার কোনো পথ আমাদের সংবিধানে ছিল না, সংবিধানে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। বিপ্লব প্রবাসের তার আলোচনার সময় কিছুটা আলোকপাত করেছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমি 3টি অনুচ্ছেদের কথা বলবো, 7-এর ক, 7-এর খ এবং 150। জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় বড়ুয়া। এটার আমি অনেক পার্থক্য। আচ্ছা, সরি। তো যাই হোক, যে আমি 7-এর ক, 7-এর খ এবং 150 অনুচ্ছেদ, 3টি অনুচ্ছেদের উপর আলোকপাত করবো। 7-এর ক এ বলা হয়েছে যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, তাহলে এটা রাষ্ট্রদ্রোহ সম অপরাধ হবে। এবং এর পার্ট 2-তে বলা হয়েছে যে কেউ যদি এই সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, সেটাও রাষ্ট্রদ্রোহ সম অপরাধ হবে। এখন একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় তখনই পরাহত হয় যখন আমি সংবিধানের নির্দেশনার ব্যত্যয় কাজ করব। নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেব একটা বিষয়ের উপর আলোকপাত করেছেন যে নির্বাচন কমিশনার পদে একজন ব্যক্তি প্রতিষ্ঠিত ছিলেন, পরবর্তীতে দেখা গেল যে তিনি এখন আবার উপদেষ্টা পদে আসীন হয়েছেন। এখানে কিন্তু যে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং সংবিধানের যে এই আস্থা, সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করার সামিল বা উপক্রম, তো এটা পরিণতি কি সেটাও কিন্তু বলে দেওয়া আছে যে আমাদের প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা সেটা হচ্ছে হলো এই যে সংবিধান রদ, রহিত, বাতিলের ক্ষেত্রে অথবা সংবিধানের মধ্যে আস্থা, বিশ্বাস বা পরাহত করলে একই সাজা, সেটা হচ্ছিল মৃত্যুদণ্ড। এরপরে আপনি 7-এর ক্ষয়ে আসেন। 7-এর ক্ষয়ে বলা হয়েছে যে সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগে সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং 150 অনুচ্ছেদ সহ মৌলিক কাঠামোগত যে বিধানাবলী আছে সেটা সংশোধন অযোগ্য। অর্থাৎ প্রায় হচ্ছে হলো সংবিধানের 4 ভাগের 3 ভাগই হচ্ছে হলো সংশোধন অযোগ্য। এরপরে আপনি এখন হচ্ছিল 150 অনুচ্ছেদ। 150 অনুচ্ছেদে বলা হয়েছে যে এটা হচ্ছে টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন, ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। তো পৃথিবীর সকল দেশেই কিন্তু এই বিধানটা থাকে। আপনারা জানেন যে সমাজ গতিশীল সমাজে যদি আইন যদি স্থবির হয়, সেই আইন কখনো কিন্তু সমাজ এবং যুগের চাহিদা মেটাতে পারে না। সেজন্য সমাজ এবং যুগের পরিবর্তনের সাথে সাথে জন আকাঙ্ক্ষা এবং জন অভিপ্রায় অনুযায়ী আইনের পরিবর্তনের আবশ্যকতা দেখা দেয়। এটা এই আবশ্যকতা পূরণের জন্যই কিন্তু সংবিধানে 150 অনুচ্ছেদের সন্নিবেশন। এবং আমাদের দেশে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে যে ইতিপূর্বে যে যখন অসাংবিধানিক শাসন এসেছিল, ওই অসাংবিধানিক শাসনগুলোকে কিভাবে বৈধতা দেওয়া হয়েছিল, এটা হচ্ছিল 150 অনুচ্ছেদের মাধ্যমে। তো ওনারা কি করলেন যে 150 অনুচ্ছেদকে সীমিত করে দিলেন, সীমিত করে বলে দিলেন যে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর অর্থাৎ সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত এই সময়টা হবে হচ্ছিল ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। এর বাইরে কোনো সময়কে আপনি ক্রান্তিকালীন বা অস্থায়ী বিধানাবলী হিসেবে আপনি সন্নিবেশন বা সংযুক্ত করে 4th শিডিউলে অন্তর্ভুক্ত করতে পারবেন না। এখন বাংলাদেশে মানে বর্তমান যে শাসন, এই শাসন সহ বাংলাদেশ কিন্তু 5 বার অসাংবিধানিক শাসনে নিপতিত হয়েছিল, মোট 5 বার। প্রথম যখন বাংলাদেশ অসাংবিধানিক শাসনে নিপতিত হয় তখন কিন্তু সংবিধানকে স্থগিত করা হয়েছিল। স্থগিত করে উনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকাকালীন দল গঠন করলেন, দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেন এবং তখনও দেখা গেল যে তার দল নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। তারপর আমরা দেখলাম যে অনুগামী দল বা সহযোগী দলের সমর্থন নিয়ে সংবিধান সংশোধন করা হলো। এটা হচ্ছিল সংবিধানের 5ম সংশোধনী। পরবর্তীতে আমরা দেখলাম যে একই পদ্ধতিতে এরশাদ সাহেব ক্ষমতায় থাকাকালীন উনি দল গঠন করলেন, সংবিধান স্থগিত করলেন, তারপরে হচ্ছিল ধীরে ধীরে এটাকে আবার পুনরুজ্জীবিত করলেন, নির্বাচন করলেন এবং নির্বাচনে তার দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। তৃতীয়ত আমরা দেখলাম যে শাহাবুদ্দিন সাহেবের যে অস্থায়ী সরকার, সেটা ছিল হচ্ছিল যে 3 জোটের রূপরেখা অনুযায়ী ওই সরকারটি গঠিত হয়েছিল এবং সেজন্য কিন্তু সংবিধান স্থগিতের আবশ্যকতা দেখা দেয়নি। সেটা হচ্ছিল যে একাদশ সংশোধনীর মাধ্যমে তার সরকারকে বৈধতা দেওয়া হয়েছে এবং সকল সংসদে যে
সকল দলের যে প্রতিনিধিত্ব ছিল সকল দল সম্মিলিতভাবে তার এই শাসনকালকে বৈধতা দিয়েছিল এবং একাদশ সংসদের মাধ্যমে এটা বৈধ হয়েছিল। এবং পঞ্চদশ এবং সপ্তম এবং একাদশ এই তিনটি সংশোধনের পূর্বেই কিন্তু ওনারা গণভোটের আয়োজন করেছিলেন। গণভোট আয়োজন করে তারপরে হয়েছিল সংসদ নির্বাচন এবং সংসদ নির্বাচনের মাধ্যমে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া হয়। এরপরে যেটা আসলো সেটা হলো যে আমাদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এবং এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারটিকে কিন্তু অদ্যাবধি সংসদ দ্বারা বৈধতা প্রাপ্ত না। এখানে কি করা হলো, এখানে আমি মানে স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই যে যদি কোনো অসাংবিধানিক সরকারের আগমন ঘটে তাকে বৈধতা দেওয়ার একমাত্র অধিকার হলো সংসদের। সংসদ ব্যতীত অন্য কোনো কর্তৃপক্ষের মানে এই ধরনের অসাংবিধানিক শাসনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই এবং কোনো আইনগত ভিত্তিও নাই। তো আমাদের যে এই বিদায়ী যে প্রধানমন্ত্রী, আপনাদের নিশ্চয়ই মনে আছে, উনি আমেরিকা বা ইউনাইটেড কিংডম যাওয়ার সময় এয়ারপোর্টে বলেছিলেন যে এই সরকারটি আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যক্রমকে আমি বৈধতা দিব। পরবর্তীতে উনি বিশ্বাসঘাতকতা করলেন এবং এদের কার্যক্রমকে উনি বৈধতা দেন নাই। কিভাবে বৈধতা দেওয়ার প্রয়াস নিলেন, যে খায়রুল হক সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক মামলার আপিলের রায় দিচ্ছিলেন সেখানে একটা প্যারাগ্রাফ সংযুক্ত করে উনি বললেন যে এই সরকারের কার্যকলাপ বৈধ। তাহলে ইন অ্যাবসেন্স অফ দি পার্লামেন্টারি ভ্যালিডেশন বাই দি কোর্ট অফ ল ইজ নো ভ্যালিডেশন ইন দি আই অফ ল, ভ্যালিড না। তাহলে এই সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সরকারটি অবৈধ এবং ওই সরকার যে নির্বাচন অনুষ্ঠান করেছে সেই নির্বাচনটি অবৈধ। তাহলে একটা অবৈধ সরকারের উপর ভিত্তি করে যে কালান্ন করে দিতে হবে যে তিনটি সরকার এসেছে, 2014 সরকার, 2018 সরকার এবং 2024 সরকার, এই তিনটি সরকারও অবৈধ। এখন এটা হচ্ছে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং আমরা যদি সংবিধান এবং আইনের বিধানাবলী আলোচনা করি তাহলেও দেখবেন যে আপনি অবৈধ। আপনার সংসদ গঠন বিষয়ক যে অনুচ্ছেদ সেটা হচ্ছিল আর্টিকেল 65 সাব আর্টিকেল 2। আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের নির্বাচিত 50 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। এখন যে সংসদের 154 জন বা 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সেই সংসদ আর্টিকেল 65 সাব আর্টিকেলের 2 এর যে স্পিড এটা ফুলফিল করে কিনা এটা আপনারা আপনাদের বিবেককে বা আমি যদি আমার বিবেককে প্রশ্ন করি তাহলে এটা উত্তর হচ্ছিল না, ফুলফিল করে না। এরপরে আপনি আসেন হচ্ছিল 2018 নির্বাচন। এই নির্বাচনটি কিভাবে হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। এটির সংক্ষেপে স্যার আমরা জানতে চাই যে সংস্কার আমি বলি 2018 নির্বাচনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছিল যে নির্বাচন পরিচালনা বিষয়ে সংবিধান এবং হচ্ছে আরেকটা আইন আছে যাকে বলে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ। তো সেখানে বলা আছে যে নির্বাচন কারা পরিচালনা করবেন, কিভাবে পরিচালিত হবে, কখন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই 2018 নির্বাচন আমরা দেখেছি যে ভোট গ্রহণ হয়েছে, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। তো সেটা হচ্ছিল সাংবিধানিক ভাবে এবং আইনসঙ্গত ভাবে এটা বিধিসম্মত ছিল না। তো বিষয়ে আমরা দেখেছি যে সরকারি দলের যারা প্রার্থী ছিল এবং সরকারি দলে ঠিক করে দিয়েছে যে তারা দামি প্রার্থী হবে। এই তিনটা নির্বাচন সাংবিধানিক ভাবে এবং আইনগত ভাবে অবৈধ। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই যে অন্তর্বর্তী সরকার হিসেবে যে বর্তমানে যারা আছে এরা বৈধ না অবৈধ। এখন আপনাকে দেখতে হবে যে তিনটি কালানুক্রমে তিনটি সরকার যেহেতু অবৈধ ছিল এবং এই সরকারকে আপনি নির্বাচনের মাধ্যমে ওরা ক্ষমতাসীন থাকা অবস্থায় নির্বাচনের মাধ্যমে এই সরকারকে অপসারণের কোনো বৈধ পথ ছিল না। সেজন্য হয়তো জন আকাঙ্ক্ষায় বা জনবিপ্লবে যে এই সরকারের আগমন ঘটেছে আমরা এই সরকারকে আপাতত বৈধ বলবো, কিন্তু তাকে যদি পূর্ণাঙ্গ যদি বৈধতা দিতে হয় সেটা হচ্ছিল যে ইতিপূর্বে যেভাবে বৈধতা দেওয়া হয়েছে এটা হচ্ছিল পলিটিক্যাল ডায়ালগে আসতে হবে। রাজনৈতিক দল বর্তমানে যে সকল রাজনৈতিক দলের ব্যাপক জনসমর্থন রয়েছে সকল দলের সমর্থন নিয়ে ওনারা যদি ডায়ালগ করে এবং ওনারা যদি ওনাদের যে রোডম্যাপ যেটা আছে রোডম্যাপ যদি জাতির সামনে উপস্থাপন করে কি পদ্ধতিতে ওনারা নির্বাচন করবেন এবং কি কি সংস্কার করবেন এগুলো যদি ওনারা যদি জাতির সামনে উপস্থাপন করে এবং রাজনৈতিক দল যদি সম্মত হয় সেক্ষেত্রে কিন্তু ওনাদের বৈধতা পাওয়ার অবকাশ আছে। আমরা কিন্তু বৈধতা পাওয়ার অবকাশ নাই এবং বৈধতা যদি না পায় জাতি কিন্তু একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়বে। তো আমাকে সভাপতি সাহেব বলেছেন যে আপনি সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লেখন, তো দুটি ধারা বা দুটি আলোচনায় বর্তমানে প্রচলিত আছে। আমরা দেখেছি যে ইতিপূর্বে বাংলাদেশে কিন্তু সংবিধান স্থগিত হয়েছে এবং সংবিধান সংশোধন হয়েছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংশোধন হয়েছে, সপ্তম সংশোধনীর মাধ্যমে সংশোধন হয়েছে, একাদশ সংশোধনীর মাধ্যমে সংশোধনী হয়েছে। এরপরে হচ্ছিল আরো বিভিন্ন সময় সংশোধনী হয়েছে, 17টা সংশোধনী হয়েছে।
এখন জন আকাঙ্ক্ষায় আপনি সংবিধান আপনি সংশোধন করতেই পারেন, এবং সংবিধান যদি সংশোধন করেন সেক্ষেত্রে কিন্তু 2/3 মেজরিটি দরকার। আবার আপনি যদি পুনর্লিখন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া, এবং সেই ম্যান্ডেট কি এই অন্তর্বর্তী সরকারের আছে কিনা যে আপনি পুনর্লিখন করতে গেলে আপনাকে হচ্ছে হলো যে গণপরিষদ গঠন করতে হবে, এবং সেখানে হচ্ছে হলো গণপরিষদ গঠন পরবর্তী আপনি তারা যে সংবিধান প্রণয়ন করলো বা প্রস্তুত করলো বা পুনর্লিখন করলো, এটা গণপরিষদ কর্তৃক গৃহীত হতে হবে। এরপরে আবার সংসদ কর্তৃক এটা গৃহীত হওয়ার আবশ্যকতা দেখা দিবে। এখন গণপরিষদ তাদেরকে নিয়ে এবং কিসের ভিত্তিতে তাদের মাধ্যমে গঠিত হবে, এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমার মনে হয়, আর এটা হচ্ছিল অত্যন্ত জটিল প্রক্রিয়াও, যে একটা দেশের সংবিধান, যেমন পাকিস্তান, যেটা ব্রিটিশ পরবর্তী যে পাকিস্তান আমলে 1947 সালে পাক ভারত বিভাজন হয়েছিল, এরপরে পাকিস্তানের প্রথম সংবিধান রচিত হয় 1956 সালে। আর ভারতের প্রথম সংবিধান আমাদের 52 না, ভারতের প্রথম সংবিধান রচনা করতে 5 বছর সময় লেগেছিল। এটা হচ্ছিল সংসদের জন্য 5 বছর সময় লেগেছিল। এখন সংসদ বহির্ভূত, সংসদ নাই, এটা গণপরিষদ এটা কখন গঠন করবে? তো এই সকল বিতর্কের অবসান হওয়া উচিত। এবং আমি মনে করি, এটা ছিল আমার ব্যক্তিগত ধারণা, যে সংবিধান ইতিপূর্বে আমাদের এখানে সংবিধান বহুবার সংশোধন হয়েছে, এবং সংশোধনগুলো কিন্তু জন আকাঙ্ক্ষায় হয়েছে। এখন ধরেন যে সংবিধান সংশোধন পরবর্তী আমরা দেখলাম যে আবার এই সকল সংশোধনী বাতিল করা হয়েছে। পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সপ্তম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এখন সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতা, সুপ্রিম কোর্টের অসীম ক্ষমতা, বাট সংসদ কর্তৃক প্রণীত এই ধরনের সংশোধনী বাতিলের ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে কিনা, এটাও কিন্তু আমাদের বিবেচনার বিষয়, এটাও কিন্তু আলোচনার বিষয়। এখন আমি মনে করি বা সংবিধান সম্পর্কে সংবিধানের উপর আমি যতটুকু অধ্যয়ন করেছি, সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নাই। সুপ্রিম কোর্ট সংবিধান বাতিল করতে পারে না। তারা তো শপথধারী বিচারক, তারা শপথ নিয়েছেন যে তারা সংবিধানের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করবেন। তাহলে শপথ গ্রহণ করাকালীন সুপ্রিম কোর্টের বিচারকরা যখন শপথ গ্রহণ করে, তারা কিন্তু শপথের মাধ্যমে তাদেরকে ব্যক্ত করতে হয় যে তারা সংবিধান এবং আইনের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করবে। তাহলে একজন বিচারকের শপথ গ্রহণ করাকালীন সংবিধান এবং আইনের যে অবস্থান, এই অবস্থান থেকে উনি বিচ্যুত হতে পারেন না। এবং যেহেতু সংবিধান এবং আইনের শপথ গ্রহণ করাকালীন সংবিধান এবং আইনের অবস্থান থেকে বিচ্যুত হতে পারেন না, সেহেতু সংবিধান সংশোধনের সপক্ষে রায় দেওয়ার কোনো বা বাতিল করা যে সংবিধান যে সংক্ষেপ করে স্যার শেষ করি। সংবিধান যে উনি যে বাতিল করেছেন, এই ক্ষমতা কিন্তু তাদের নাই। যে সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। যাই হোক, যদি ভবিষ্যতে কখনো যদি সময় পাই বা আপনারা তারও এই ধরনের সেমিনার করবেন, ওই সেমিনারে হয়তো আমি আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনের সকল সমস্যার সমাধান এবং নতুন বাংলাদেশের রূপান্তরটা শুধুমাত্র কিছু আর্টিকেল এবং ক্লজে সীমাবদ্ধ হয়ে গেছে। সম্ভবত এই সংবিধানটা পুনর্লিখন করলে অথবা সংস্কার করলে অথবা কিছু আর্টিকেল সংশোধন করলে এই রাষ্ট্রটা বদলে যাবে। আমি এই ধারণার বিপক্ষের মানুষ। আমি মনে করি যে there are a lot of lofty ideals already drafted within the constitution. It didn't change the fate of the nation at all. So সেই জায়গাতে সংকটের ক্রাইসিসটা লট মোর পলিটিক্যাল দ্যান কনস্টিটিউশনাল। কারণ এই রাষ্ট্রে আমরা এখনো নাগরিক হয়ে উঠি নাই। এই রাষ্ট্রের যে সংকট, নাগরিক না থাকার কারণে যেটা হচ্ছে যে একটা ভূখণ্ড পাওয়ার পরেও এই ভূখণ্ডটা রাষ্ট্র হতে পারছে না, সে রাষ্ট্র হয়ে ওঠে নাই। তো আপনি যতদিন পর্যন্ত দেশের মানুষ নিজেদেরকে নাগরিক মনে না করবে এবং অ্যাকর্ডিংলি আচার আচরণ না করবে, অতদিন পর্যন্ত কনস্টিটিউশনে যাই লেখা থাক এটা কেউ মানবে না। এটা মানানো সম্ভব না। এটা মানানোর জন্য কালচার দরকার, পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে। সেই জায়গাটাতে আমাদের থেকে যাবে। তো আমি মনে করি যে সেই জায়গাটা অ্যাড্রেস না করে শুধুমাত্র কনস্টিটিউশনের আলোচনাটা সফল হবে না। একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে দেখবেন যে নির্বাচনটাকে যখন গণমাধ্যম লেখে, বেশ উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, নির্বাচন সম্পন্ন হয়েছে, এরকম একটা কথা বলে। প্রশ্ন হচ্ছে, ভোট, রাজনীতি, নির্বাচন, এটা কি উৎসব হইতে পারে? ইটস এ সিরিয়াস বিজনেস, কাম অন। এটাকে একটা ফেস্টিভ মুডে হওয়া সম্ভব?
আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, ইন্টারন্যাশনাল পলিটিক্স ফলো করছি গত 25 বছর থেকে, আমি কোনোদিন দেখি না ইউরোপের ইলেকশনের ব্যাপারে বলা হয়েছে যে ইলেকশন ওয়াজ হেল্ড ইন এ ব্রিলিয়ান্ট ফেস্টিভ মুড এন্ড সো ফোর্থ। এটা বলা হয়নি কখনো। তো নির্বাচন, রাষ্ট্র, রাজনীতি, ভোট এটা উৎসবের বিষয় না। তাহলে উৎসব এখানে কেন হয়? তাহলে ঢোল তবলা বাজায়, কনসার্ট করে, নেচে গেয়ে, স্লোগান দিয়ে, ফুচপানি খাওয়া, বিড়ি সিগারেট, টাকা, অটো পাঠানো, এগুলো দিয়ে নির্বাচন করতে হয় কেন? এটা করতে হয় কারণ এই রাষ্ট্রে নাগরিক নাই, এই রাষ্ট্রে বাসিন্দা আছে, প্রজা আছে। প্রজাদেরকে ফিস্ট দিতে হইতো আগে। আপনারা যদি মুভি দেখে থাকেন, হিস্টোরিক্যাল হিস্ট্রি যারা পড়েছেন দেখবেন যে প্রজাদের জন্য ভোজের আয়োজন করতে হইতো যখন রাজা তাদেরকে কোনো ব্যাপারে কনভিন্স করতে চাইতেন। কিন্তু প্রজাদেরকে যদি যুদ্ধ করাইতে হয় তখন তাকে ইনসেন্টিভ দিতে হয়। কিন্তু নাগরিকদেরকে পয়সা দিয়ে, ইনসেন্টিভ দিয়ে যুদ্ধ করতে হয় না, নাগরিককে কনসিয়াসনেস দিয়ে যুদ্ধে পাঠাইতে হয়। দিস ইউর ব্যাটল, ইটস এ ব্যাটল ফর কনসিয়াসনেস। তো সেই জায়গাতে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রকে নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের আলাপ করতে হবে। এবং একটা বড় দায় হচ্ছে এই রাষ্ট্রের, 53 বছর পরেও কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয়। উৎসব মুখর জায়গা থেকে নির্বাচনটাকে সিরিয়াস জায়গাতে কবে আনবো? আমরা কবে নাগরিক হব? কেন আমরা আমাদের সম্মান, মর্যাদা বোধ আমাদের মধ্যে কাজ করে না? আমরা কেন 5 টাকা, 500 টাকা, 1000 টাকা বিক্রি হয়ে যাই? ন্যূনতম এই জাতির নাগরিকদের ভিতরে কোনো সেন্স অফ ডিগনিটি ডেভেলপ করে নাই, মর্যাদা বোধ ডেভেলপ করে নাই, যে আমি না খেয়ে থাকবো, 500 টাকায়, 1000 টাকায় ফুসপানি, বিড়ি, সিগারেট অটোতে বিক্রি হবো না। এবং আমি বহুবার এটা বলেছি বিভিন্ন ফোরামে যে আমি বহু জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি যে আপনারা যদি নির্বাচনে দাঁড়িয়েছেন, একটা লিফলেট করে শুধু জানিয়ে দেবেন যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আর কিছু করবেন না। এবং ওখানে লেখা থাকবে সামনে পিছনে যে আপনি কি করবেন নির্বাচিত হলে, কত শতাংশ মানুষ আসবে ভোট দিতে। কোন নির্বাচিত প্রতিনিধি বলে নাই যে 10% বেশি ভোট দিতে মানুষ আসবে। 5 থেকে 10% বেশি মানুষ ভোট দেবে না। ঢাকাতে বড় বড় মেজর সিটি গুলোতে হয়তো পারহ্যাপস সংখ্যাটা একটু বেশি হতে পারে, এখানে হয়তো আরেকটু সচেতন মানুষ বেশি। যেই দেশের মানুষ নিজ দায়িত্বে নিজের টাকায় খরচ করে, নিজের অটোতে নিজের টাকায় বিড়ি কিনা ফু দিতে দিতে ভোট কেন্দ্রে আসবে না, ততদিন পর্যন্ত এই সংবিধানের lofty ideals would not make any difference to the nation. It will all remain the same as it is, by the way we have been, the history had proven through the Middle Ages. সেই জায়গাতে হচ্ছে সংবিধান বিতর্কটা আমাদেরকে সার্টেনলি করতে হবে, কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না, নতুন বাংলাদেশ হবে না, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সংবিধানে যা ছিল তার অধিকাংশ তো আমরা মানি নাই, অনেক ভালো ভালো কথা লেখা ছিল। তারপরে হচ্ছে ইন্ট্রোতে জিজ্ঞেস করা হয়েছে যে সংবিধানের ব্যাপারে আমাদের পজিশন কি। পার্সোনালি আমি এটাকে সংবিধানই মনে করি। ইটস এ বুক অফ লজ এন্ড অ্যাক্টস এন্ড স্ট্যাটিউটস হয়ে গেছে প্রত্যেকটা। মানে আমি যদি ইফ আই গো থ্রু দ্য প্রভিশনস, এই রাষ্ট্রের নাম কি হবে, এই রাষ্ট্রের ভাষা কি হবে, এই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি হবে, সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হয়। সংবিধান আর আইন এই দুইটা শব্দের পার্থক্যটা এই দেশের বিজ্ঞজনরা বোঝেন নাই, যারা বিগ শট মনে করে, যাদেরকে আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অফ দ্য নেশন। প্রধানমন্ত্রী কিভাবে অ্যাপয়েন্টেড হবে, প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টেড হবে, পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে, এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে, অডিট কিভাবে হবে রাষ্ট্রে, এগুলো সব এই বইটাতে ঢুকাই দিয়েছে। দিস আর প্রসিডিউরাল লস। ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে একটা বিশাল চ্যাপ্টার আছে। আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রিটি, সিভিক পলিটিক্যাল রাইটস অন্যান্য ট্রিটি সাইন করেছি, আপনি একটা বাক্য দিয়ে এটা শেষ করে ফেলতে পারতেন যে the state guarantees every treaties and conventions should be complied with. আপনাকে এইটা রাইট, ওইটা রাইট, সেটা রাইট, ওইটা রাইট হবে বলতে হবে কেন? কিসব ফানি প্রিন্সিপাল বানাইছে দেখেন। পুঁজিবাদী দেশ বলেছে যে একটা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি হবে, এখানে সমাজতন্ত্রও থাকবে, এখানে গণতন্ত্রও থাকবে। তাহলে সমাজতন্ত্র আমাকে অ্যালাউ করছে যে if the state feels necessary, any businesses, trades can be nationalized. আবার ফ্রি মার্কেট ইকোনমি আমাকে এনশিওর করছে
the protection of private properties and the right to do business and so forth, right to preserve the capital and so forth. তো একটা রাষ্ট্র বলছে যে আপনাকে ব্যক্তিগতভাবে আমি ব্যবসা বাণিজ্য করবার অধিকার দিচ্ছি, আপনাদের এগুলো মানি কেলার গ্যারান্টি আমি দিচ্ছি, তবে আমি মনে করলে আবার আপনার এই সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়করণ করে ফেলতে পারবো। What is stupid contradictions that's here in the constitution? এইভাবে if I go through the actions, it is not a constitution at all. It's a badly drafted constitution. তাহলে কনস্টিটিউশন কি এবং আইন কি এই জায়গাটার পার্থক্য করতে হবে। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, তারপর হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো যারা পড়েছেন, চার্টার অফ মদিনা সনদ যারা পড়েছেন, তারপরে হচ্ছে আপনার রাইটস অফ ম্যান, ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন, এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশন। যে আমার রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কি, যে আমি কেন পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম, যে রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্র তো আজকের পাকিস্তানিরা বানায় নাই, পাকিস্তান রাষ্ট্র তো বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি, ওটাই তো আবার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা। তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান, ইয়ার্ডস্টিক। বাংলাদেশের কোনো আইন, কোনো প্রভিশন, কোনো অ্যাক্ট, রুলস, অর্ডিন্যান্স সবকিছু এইটার সাথে কমপ্লাইড হইতে হবে, আদারওয়াইজ নাল এন্ড ভয়েড, বাতিল হয়ে যাবে। তাহলে সেই সিম্পল বাংলা ভাষায়, গ্রামের মানুষের ভাষায় একটা আকাঙ্ক্ষার কথা লেখা থাকতে হবে, যেটা আমাদের ৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে সুন্দর করে লেখা ছিল। আমরা একটা প্রজাতন্ত্র চাই, জনতন্ত্র চাই, আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র চাই। এটার সাথে যেহেতু সেই ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে, আমাদের একটা সেকেন্ড রিপাবলিক প্রস্তাব করতে হবে। আমাদের আকাঙ্ক্ষাটা একটু রিভাইজ করতে হবে। সেটা কি? জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, আওয়ামী ভারতের দালালির যে সনদ চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে, সেখান থেকে বের হয়ে এসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে। ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে। সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট, সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ড রিপাবলিক। এই এতটুকু ৫-৭ পৃষ্ঠার ভিতরে আমার আকাঙ্ক্ষাটা লিখে ফেলা সম্ভব, যেখানে পাহাড়ি, বাঙালি, সমতলি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতি, গোত্র, বিহারি, রোহিঙ্গা যারা থাকেন এই টেরিটরিতে, সবার আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হতে হবে। সবাই যেন এই কাগজটার দিকে তাকায় বলতে পারে, হ্যাঁ তাই তো, এটা তো আমার কথা। এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না, ইংরেজিতে বানাইছি। মানে হোয়াট এ ননসেন্স, যে যাতে আবার মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে, মানে একটা মানে নেশন ফুল অফ কন্ট্রাডিকশনস। সেই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে যে এটা ফেলে দিতে হবে, এটা নট কনস্টিটিউশন। তাহলে শামীম ভাই সহ অনেকে অনেক করেছিলেন, আমরা দেশ চলবো কিভাবে। সারা দুনিয়াতে আছে, আমরা যারা বাইরে পড়াশোনা করেছি আমরা দেখেছি পুরাতন আইন বাতিল এবং নতুন আইন এনফোর্স করার ভিতরে একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে, যে নতুন কিছু ড্রাফট শৈলীর সাথে সাথে এটা ডিসফাংশনাল হয়ে যায় না। এটা আপনি 1 বছর, 2 বছর, 3 বছর নেবেন, সবার সাথে কনসালটেশনের উপরে ভিত্তি করে। তো আমি এতটুকুই বলছি, আমি মনে করছি যে এটা রিরাইট করা দরকার এবং স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে দেন। সেখানে সকল স্টেক হোল্ডারদের সাথে যত সময় লাগুক নেওয়া যেতে পারে, কিন্তু সবাইকে অন বোর্ড না নিয়ে এমন একটা জায়গাতে আমরা একমত হতে পারবো না। তাই আমি আর পার্টিকুলার কোনো আর্টিকেলে যাচ্ছি না, যেহেতু আমি রিরাইটের পক্ষের মানুষ। ছোট ৫-৭ পৃষ্ঠা এবং আমাদের মোদ্দা কথাটা, আমাদের জাতি রাষ্ট্র গড়বার যে আকাঙ্ক্ষা, সেটা লেখা থাকলেই আমি যথেষ্ট মনে করি। ধন্যবাদ আজকের আয়োজকদেরকে আমাকে সময় দেওয়ার জন্য। প্যানেল স্পিকার অনেক এবং সবাই খুব যার যার জায়গা থেকে খুব মানে সোশ্যাল, পলিটিক্যাল, একাডেমিক খুব একটা স্ট্রং প্রোফাইল। আজকে আলোচনা একটা ভালো একটা টপিকসের উপর আলোচনা ছিল, অনেকের কথা শুনেছি, নিজের অভিব্যক্তিটা কিছু বলতে চাই সংক্ষেপে। আজকে আলোচনা ছিল যে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক, এটি খুব হটকেক ইস্যু এখন। মানে ওই সেন্সে যে সবাই এটা নিয়ে কথা বলছে, সবাই বিভিন্ন সংগঠন, রাজনৈতিক, এনজিও, সোশ্যাল বিভিন্ন অর্গানাইজেশন সেমিনার করছে, অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে বোধহয় উঠে এসেছে। আমি ফুয়াদ ভাইয়ের সাথে মানে এক জায়গায় একমত যে, এবং আরো অনেকেই বলছেন যে সংবিধানটাকে নতুন করে একটা রাষ্ট্রের বেসিক ফিলোসফি বা স্পিরিটকে ধারণ করে, সেইভাবে আসলে সেটা আপনি পুনর্লিখন বলেন কিংবা নতুন সংবিধান বলেন, সেইভাবে করা যায়। এখন কথা হচ্ছে, আমি কি একটা জোর দিয়ে বললেই হবে যে এইটা করতে হবে, এইটাই হবে, আমি রাইট, এটা বললে তো হবে না।
যেহেতু অপিনিয়ন, আমি আমার অপিনিয়নটা আমি দিতে পারি। তো আমার মনে হয় যে যেহেতু এই পর্যন্ত সংবিধানকে মানে সংবিধানে 17টি সংশোধনী এসেছে, যার বেশিরভাগ সংশোধনী এসেছে বিভিন্ন আসলে সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যখন টেক ওভার করেছে সেটার বৈধতা দেয়া নিয়ে, আবার কোনো ব্যক্তি বিশেষকে এম্পাওয়ার করার জন্য, সেই জায়গা থেকে যদি 17টি সংশোধনী হতে পারে, তাহলে বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে একটা গণ অভ্যুত্থান হয়েছে দল মত নির্বিশেষে, যেখানে প্রায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ধরনের একটা রেভলিউশন বা বিপ্লবের পরে অবশ্যই সেই স্পিরিটকে ধারণ করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন সংবিধান লেখা যায়, রচনা করা যায়, এটা অস্বাভাবিক কিছু না। এখন এইখানে যদি আমরা রেটরিকের মধ্যে আটকে যাই, সাহিত্যিক কিংবা আপনার কি বলবেন, আপনার খুব বোদ্ধা শব্দ বাক্য ব্যবহার করে এটাকে জটিল করে ফেলি, তাহলে বোধহয় আরো জটিলতা তৈরি হবে। পুনঃলেখনটা আমি ক্লিয়ার না, পুনঃলেখনটা কি, এটা মানে অর্ধেক লিখবেন না, আংশিক লিখবেন না, পুরোপুরি লিখবেন, কতটুকু পুনঃলেখন লিখবেন, তার চেয়ে বরং হয় সংস্কার অথবা নতুন করে লেখা, সহজ ভাষায় পাবলিক যেটা বুঝবে। এই ফুয়াদ ভাই যেটা বলেছে, সংবিধান লিখেছেন ইংলিশে। এদেশের যেই দেশের মানুষ তার মাতৃভাষার জন্য লড়াই করলো, বাংলাকে সবার উপরে প্রায়োরিটি দিল, উচ্চ আদালতের রায় এখনো লেখা হয় বাংলায়। যিনি মামলার বাদী কিংবা যিনি আসামি কি বলছে, জাজ সাহেব কি লিখছে কিছুই জানে না, জানে সব উকিল সাহেব। ফাঁসির কথা লেখছে না, খালাস দেওয়ার কথা লিখছে, লেখে নাই। উকিল সাহেবের কাছে যায়, সে বলে টাকা লাগবে, খরচ লাগবে, ওই পর্যন্তই পাবলিক বোঝে, এর বাইরে কিচ্ছু বোঝে না। তো এই ধরনের মানে পরিস্থিতি থেকে তো আমাদের উত্তরণটা দরকার। সেদিক থেকে আমাদের সহজ উপলব্ধি হচ্ছে সংবিধানকে নতুন করে রচনা বা নতুন করে লেখাটা, সেটা এই সময়ের দাবি, সেটার সাথে আমরা পুরোপুরি একমত। দ্বিতীয়ত, সংবিধান আবার ফুয়াদ ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো প্রসিডিউরাল ল লেখা আছে, এটা সংবিধানের পার্ট না। আপনার ঘরকে আপনি তো বিভিন্ন ভাবে সাজাতে পারেন, তো পুলিশ প্রধান কিভাবে নিয়োগ হবে সেটা সংবিধানের পার্ট না হলেও চিফ জাস্টিস কিংবা প্রেসিডেন্ট কিংবা এই ধরনের কনস্টিটিউশনাল পদগুলো, সবগুলো না, এভারেজ কিছু পদের বিষয়ে সংবিধানে একটা ডিরেকশন থাকতে পারে। আমাদের এই সংবিধানে ৭৭ নম্বর অনুচ্ছেদে একটা সুন্দর প্যারা আছে, ন্যায়পাল বলে একটা অনুচ্ছেদ আছে। এই 53 বছরে এই ন্যায়পালের অস্তিত্ব অনেকে না পড়লে, বিসিএস এর জন্য না পড়লে ছাত্ররাও জানে না, বা সাধারণ মানুষ যার ওই প্যারায় যাওয়ার প্রয়োজন হয়নি সে জানেও না যে ন্যায়পাল বলে কিছু আছে, এটা সেটার একটা ইমপ্লিমেন্টেশন এখানে কখনো হয়েছে। আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে, কিন্তু আইনের আপনার ওই যদি কিন্তুর ফলে যে ফাঁক ফোকর, ওইটার কারণে অপপ্রয়োগটাই বেশি হচ্ছে। সেই জন্য আপনার সোসাইটিকে সেইভাবে উপযোগী করে তৈরি করা, যেটা ফুয়াদ ভাই আরেকটা কথা বলেছেন যে নাগরিক বোধ তার মধ্যে জাগ্রত করা, যে ঠিক গ্রামে এখন আছে, ও আপনার মাদক ব্যবসায়ী না, চাঁদাবাজি না, মাফিয়া, খুনি, এগুলো দেখার দরকার নেই। ১,০০০ টাকা হাতের মধ্যে গুঁজে দেবেন, ভোট ওরেই দেবে। আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনি একজন টকশো ব্যক্তিত্ব, আপনি একজন আলোচক, আপনাকে দিবে না, ভোট ওকেই দেবে। তো এই সোসাইটিকে পরিবর্তন করাটাও জরুরি। সংবিধান এবং আইন দিয়ে এই সোসাইটি পরিবর্তন হবে না যদি আমাদের মধ্যে সেই মূল্যবোধ আমরা জাগ্রত না করতে পারি। সেই মূল্যবোধকে জাগ্রত করতে হলে অবশ্যই সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের গড়ে তোলা দরকার। আমরা তো স্কুল থেকে দেখে আসছি, যিনি প্রিন্সিপাল কিংবা অধ্যক্ষ হন তিনি লবিং তদবির করে আসেন, রাজনৈতিক বিবেচনা আসেন, তো ওইখান থেকে তো আমরা ওই লবিং তদবিরই শিখি। তো আমাদের মধ্যে যে অনেস্টি, ইন্টিগ্রিটি, সেগুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে শিক্ষা দেয় না। সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনি কিভাবে একটা ডেভেলপ নেশন কিংবা একটা এনলাইটেড সোসাইটি আপনি তৈরি করবেন? তার জন্য এই সংবিধানের পাশাপাশি সমাজ সংস্কারের জন্য, রাজনীতি সংস্কারের জন্য বোধহয় আমাদের একটু ভাবা দরকার। আজকের এই প্রসঙ্গের পাশাপাশি আমার মনে হয় যে পৃথিবীতে কোন দেশে আইনের শাসন কিরকম, রুল অফ ল, সেটা দেখার জন্য সবচেয়ে বড় একটা উদাহরণ হতে পারে সেই দেশের ট্রাফিক সিস্টেম কিরকম। ট্রাফিক সিস্টেম দেখে সেই দেশের আমি মনে করি বিচার ব্যবস্থা এবং আইনের প্রয়োগ সম্পর্কে ধারণা করা যায়। আমাদের দেশে কি আপনি বলতে পারবেন, একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন যে যেটা পুরোপুরি আইনের দ্বারা চলছে, কিংবা আবার সংবিধানে যে লেখা আছে যে আইন সবার জন্য সমান, আসলেই আইন সবার জন্য সমান? সুতরাং এই যে 53 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছিলাম বলতে
এইখানে আমি পাস্ট সেন্টেন্স ইউজ করছি কারণ বোধহয় হারিয়ে যাচ্ছে সুযোগটি, যেটি আমরা পেয়েছি যে পুরো নেশনকে আমরা ইউনাইটেড করতে, পুরো নেশন তো ইউনাইটেড হয়েছিল আন্দোলনের প্রশ্নে, সরকারের প্রশ্নে, কিন্তু এখনই 2 মাস, মাত্র 2 মাস পূর্ণ হয় নাই, এখনই নানান ধরনের বিভাজন, বিভক্তি শুরু হয়ে গেছে। আন্দোলনের ক্রেডিট নিয়ে আন্দোলনের নতুন জাতির জনক কিংবা মাস্টার মাইন্ড বলেন, আপনার বিভিন্ন প্রবক্তা বলেন, শুরু হয়ে গেছে। কার দলের কতজন শহীদ হয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, শুরু হয়ে গেছে। এটি তো কোনো দলীয় মুভমেন্ট ছিল না, তাহলে দলের প্রশ্ন কেন আসতেছে? সো এইভাবেই বলছি যে এই কারণেই যে মুক্তিযুদ্ধে আমরা একটা সুযোগ পেয়েছিলাম, আমরা ইউনাইটেড হতে পারিনি। মুক্তিযুদ্ধের পরপরই দেখেন মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে, স্বাধীনতার পক্ষ শক্তির একটা অংশকে আবার বিরুদ্ধ শক্তি বানিয়ে দিয়েছে, নানান ধরনের ন্যারেটিভ, কালচারাল হেজিমনি তৈরি করে বাংলাদেশের গুরুত্ব 53 বছর ভারতীয় আধিপত্যবাদ এখানে কায়েম করা হয়েছে এবং বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন 15 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিটিং করেছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। সেখানে অংশগ্রহণ করেছে কারা? ডিপ্লোম্যাটরা, শিক্ষকরা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, অবজারভার কিংবা আপনার বিবেকানন্দ ফাউন্ডেশনের মতো থিঙ্ক ট্যাঙ্ক গুলো সেখানে আপনার পার্টিসিপেট করেছে। বিকজ আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা টুল। শুধু এই যে খুঁটি যে ধসে পড়েছে, এনিহাও এটাকে আবার দাঁড় করাতেই হবে শক্তভাবে। তো এই যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, জিও পলিটিক্যালি 92% পিপল কিংবা 90% পিপল মুসলিমস, বাট দুইটা দেশই প্রচন্ড রকমের এন্টি ইসলামিস্ট। তো এই দেশের সিকিউরিটিটা, এই দেশের নিরাপত্তাটা, এই দেশের আপনার নিরাপত্তা শুধু ভৌগোলিক নিরাপত্তা না, খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা খুবই জরুরি। কিন্তু যারা সরকার আছেন এখন, একটা বিপ্লবী সরকার, বিপ্লবের পর বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নাই, সরকারের চেহারা বিপ্লবী না। শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয় তাহলে বাংলাদেশ আরো সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে, লিখে নেন। অল্প সময়ের মধ্যে এরকম অস্থিরতার মধ্যে যদি একটা নির্বাচন হয়, আরেকটা গভর্নমেন্ট আসবে, যেই গভর্নমেন্ট স্টেবল হবে না, ইন্টারন্যাশনালি সেই গভর্নমেন্টকে আনস্টেবল করে রাখা হবে, জঙ্গিবাদের ট্রাম্প কার্ড দিয়ে, উগ্রবাদের ট্রাম্প কার্ড দিয়ে নানানভাবে সেই গভর্নমেন্টকেও অস্থির করে রাখবে। তারপরে তাদের যে আপনার চুষে নেওয়া, তাদের ফায়দা হাসিল করে নেওয়া, সেটাই চলবে। সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার কখনো রাজনীতি এইভাবে আসার আগ্রহ ছিল না, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছি এবং সেই রাজনীতিতে আসতে গিয়ে কিভাবে জীবন বিপন্ন কিংবা পরিবারকে আসলে কিসের মধ্যে ঠেলে দাও সেটা দেখেছেন। শেখ হাসিনা যদি আজকে পতন না হতো তাহলে তো ধরেই নিয়েছিলাম যে 1.5 বছর জেলে থাকতে হবে, কাজে বই পুস্তক কি কি পড়বো ওগুলো লিস্ট করে রেখেছিলাম, যেগুলো বই পুস্তক পড়ে ওবায়দুল কাদের বলছিল যে জেলখানা রাজনীতিবিদদের জন্য পাঠশালা, তাহলে এই পাঠশালার ছাত্র হিসেবে কিছু শিখে বের হয়, প্ল্যান পরিকল্পনা করে বের হয়ে গিয়েছিলাম, মানে চিন্তা ভাবনা করেছিলাম এত পরিবর্তন হবে বাংলাদেশের। নিশ্চয়ই এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, নট এ সিঙ্গেল পার্সন কেউ চিন্তা করতে পারে নাই যে এত তাড়াতাড়ি পরিবর্তনটা হবে। ছাত্রদের একটা কোটা সংস্কার, চাকরির একটা বৈষম্য নিয়ে আন্দোলন ছিল, তো বিপ্লব ছিল না, সরকার পরিবর্তন, গণতন্ত্র, মানবাধিকার, একটা মানবিক মূল্যবোধ সম্পন্ন সোসাইটি তৈরি করার জন্য আন্দোলন ছিল না। সুতরাং আপনি ভাবছেন যে আন্দোলন করছি কিংবা আমরা সবাই এখন পরিবর্তন হয়ে গেছি, ফেরেশতা হয়ে গেছি, আমাদের চরিত্র সেটা না। সুতরাং যে কোনো পরিস্থিতিতে একটা পরিবর্তন হয়েছে, সেটা যদি ধারণ করতে পারি, সোসাইটিকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা আসলে পুরো জাতি বেনিফিট হবো। আমি খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করছি আমাদের যেই ছাত্রদের ভগবান তুল্য, দেবতা তুল্য শ্রদ্ধা ভক্তি মানুষের তৈরি হলো, যে যারা পুরো নেশনকে একটা ছাতার নিচে নিয়ে আসলো, তারা জাতীয় ঐক্য সংহতির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলবে, কাজ করবে। তারা এখন রাজনৈতিক দল গঠন করার জন্য বিজি হয়ে পড়ছে, তারা সচিবালয়ে ডিসি অ্যাপয়েন্টমেন্ট করা নিয়ে বিজি হয়ে গেছে, তারা বিজনেস কমিউনিটির বিজনেস ব্যাকআপের জন্য সমঝোতা করছে। এটি কি আন্দোলন স্পিড ছিল? এটি কি ছাত্রদের কাজ? ছাত্ররা জেলায় যাবে, পুলিশ সেখান থেকে প্রটোকল ইস্যু করে তাদেরকে প্রটোকল দেবে, এই জন্য কি এইটা কি ছাত্রদের আন্দোলনের স্পিডের সাথে যায়? এটা কি তাহলে এই অভ্যুত্থানের
স্পিরিট, এই স্পিরিটের ভিত্তিতে আগামী রাষ্ট্র আমরা গড়ে তুলবো। কাজে আমার অনুরোধ থাকবে আমাদের ছাত্র তরুণ ভাইদের প্রতি। আমি মনে করি যে আমি যে সময় রাজনীতিতে এসেছিলাম আমার রাজনীতিতে আসা উচিত হয় নাই সেই সময়টা। আরো কিছুদিন ছাত্রদের নিয়ে কাজ করে একটা স্টুডেন্টদেরকে একটা পজিটিভ অ্যাক্টিভিজমের দিকে অনেকখানি এগিয়ে নিয়ে তারপরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারতাম। যাই হোক, কিন্তু আমি নিজের এখন পর্যন্ত নিজের বেনিফিটের কথা চিন্তা করে, পদ পজিশনের কথা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে শেখ হাসিনার সাথে তাল মিলিয়ে ডাকসু নির্বাচনের পরে গণভবনে যাওয়ার সুযোগ হয়েছে। একাধিকবার সরকারের টপ পর্যায় থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটি নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, ওই দিকে আমরা যেতাম। আমরা একটা স্রোতের বিপরীতেই দাঁড়িয়েছি। আজকে আমাদের অগ্রজ, অনুজ, সহযোদ্ধা, সহকর্মী সকলের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা রাজনীতি করবেন, আপনাদের অনেকের ফেস ভ্যালু আছে, খুব ওয়েল নন, ভেরি ওয়েল নন, পরিচিতি আছে, রাজনীতি করেন। এখন আপনাদেরকে ঘিরে যে একটা সেন্টার তৈরি হয়েছিল ন্যাশনাল ইউনিটির, সেটার দিকে মনোযোগী হয়ে দেশকে রিফর্ম এবং একটা স্টেবল রাষ্ট্র করার জন্য কিভাবে কাজ করা যায় সবাইকে নিয়ে একটু সেটা ভাবেন। আর আজকের আলোচকদের, বিশেষ করে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা পুরো নামটা তো হলো না, ডেভেলপমেন্ট এটুকু পর্যন্তই, সরি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা একটা ইনস্টিটিউশন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের একাডেমিক ডিসকাশন গুলো প্রচুর হওয়া দরকার, প্রচুর। অনেকে বলছে আলোচনা হচ্ছে, আলোচনা থেকে আলো ছড়াচ্ছে না, চনা বের হচ্ছে, তারপরে হওয়ার দরকার, আলো বের হবে, আলোচনা চলতে থাকলে এখান থেকে আলো বের হবে। সুতরাং এই ধরনের আলোচনাগুলো হোক, ছাত্ররা কথা বলুক, শিক্ষকরা কথা বলুক, মাকসুদ কামাল ভাইদের মতো আপনার সাংবাদিকরা কথা বলুক, রাজনীতিবিদদের বকবকানি সারা জীবন মানুষ শুনে টকশোতে দেখে। এখন অন্য স্টেক হোল্ডারদের ভয়েস রেজ করার একটা দারুণ সুযোগ, এবং আমি মনে করি এটা জাতিরও শোনা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল হক নূর। ওনার কামনা বই পড়া, তো বই পড়ার জন্য আমরা উৎসাহিত করি, তবে জেলে যাক এটা আমরা কামনা করি না। মুক্ত পরিবেশে উনি বই পুস্তক করুক, আর আমরা চাই যে জাতীয় সংহতি সৃষ্টি হোক। এই পর্যায়ে আমরা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকিকে অনুরোধ করছি উনি তার মন্তব্য, বক্তব্য এবং আমাদেরকে সংবিধান সংস্কার বিষয়ে অন্যদের কথাই আমরা বেশি করে শুনতে চাইব। আমি আসলে খুব বেশি বক্তব্য এখানে রাখবো না। আমি অনেক কথা শুনলাম এবং সেগুলোর পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই। সংবিধান সংস্কার অথবা সংবিধানের যে রূপান্তর দরকার, এই বিষয় নিয়ে বাংলাদেশে আমরা আমাদের রাজনৈতিক জীবনের শুরু থেকেই কথা বলছি, ছাত্র জীবন থেকে, দল গঠনের পর থেকে, বিকজ এটা আমাদের অন্যতম প্রধান রাজনীতি কিংবা আমাদের রাজনৈতিক রূপান্তরের কেন্দ্র। বাংলাদেশে রাষ্ট্র বদলের রাজনীতি আমরা করার চেষ্টা করেছি। যে রাষ্ট্রটা গড়ে উঠেছে, প্রথমত এটা জনগোষ্ঠীর কেউ ধারণ করে না, তার অধিকাংশকেই ধারণ করে না, বরং অধিকাংশকে দাবিয়ে রাখার একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। আবার যদি বলি যে রাষ্ট্রটা গড়ে উঠেছে, এটা এমন কি যে শ্রেণীটা ক্ষমতায় আসলো 1971 সালের মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে, তার আকাঙ্ক্ষাকেও ধারণ করে না। সেই দিক থেকেও এই রাষ্ট্রটা অনুপযোগী ওই একটা শ্রেণীর নিজস্ব ক্ষমতা রক্ষা করার জন্য। মনে হতে পারে যে বাংলাদেশের এই 53 বছর ধরে একটা অধিপতি শ্রেণী, মুষ্টিমেয় ধনিক শ্রেণী, যারা ধন সম্পদ আহরণ করেছে, তারা তাদের প্রাধান্য, তাদের দখল বজায় রাখতে পেরেছে এবং সংবিধান নিশ্চয়ই তাদেরকে সাহায্য করেছে। কিন্তু যদি বলা চলে যে একটা শ্রেণী তার শাসনটা বজায় রাখবে এবং সেটা বজায় রাখার জন্য যে স্থিতিশীলতা দরকার,
এটা সংবিধান তাদের দেয়নি, পরে এমন দিকে তাকে ঠেলেছে যে ক্রমাগত ওই শ্রেণীর মধ্যেই ভাগ হয়ে গেছে, এবং তার মধ্যে একটা গোষ্ঠী হয়তো এটাকে ব্যবহার করে দখল কায়েম করতে পেরেছে, বাকি সবাইকে সেখান থেকে বের করে দিয়ে। এবং আমরা 53 বছরে এই পরিণতি দেখেছি। বাংলাদেশের একটি রাজনৈতিক দল, তার মধ্যে আবার একটি গোষ্ঠী, কিংবা আরো বলতে পারেন কনসেন্ট্রেট করে একটা পরিবার এবং তার পারিষদেরা, তারা পুরো রাষ্ট্রটার মালিকানা দখল নিয়ে নিল। এমনকি নিজের দল আর ওই শ্রেণীর সমস্ত লোকজনকে বাইরে বের করে দিয়ে প্রধান বিরোধী দলটিকে হাত পা বেঁধে ছেলের মধ্যে ঢুকিয়ে রেখে স্টেডিয়ামের বাইরে ফেলে দিয়ে তারপর তারা খেলতে শুরু করলো। এই যে পরিণতি, এই পরিণতিটা সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যেই ছিল। ফলে ওইটা কেবলমাত্র অধিকাংশ জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে তা না, যে শ্রেণীটি 1971 সালের যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতায় আসীন হলো কিংবা পরিচালনার দায়িত্বে গেল, তারও স্বার্থ রক্ষা করতে শেষ পর্যন্ত পারেন, তাকেও সংহত করেনি। এই দুটো জায়গায় আমাদের মনে রাখা দরকার। পদ্ধতিগতভাবে আরেকটা বিষয় আমি বলবো যে 1971 সালের যে যুদ্ধ বাংলাদেশের এই জনপদের মানুষের রাজনৈতিক চৈতন্যকে বিপুলভাবে বদলে দিয়েছিল, সেটা 1970 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে আর ছিল না। 70 সালের গণপরিষদ, যেটা পাকিস্তানের জন্য সংবিধান তৈরি করার দায়িত্ব নিয়েছিল, সেই গণপরিষদ 1971 সালের যুদ্ধের পরে 72 সালে আর সেটা থাকেনি। 72 সালে এসে 70-এর গণপরিষদকেই বাংলাদেশের গণপরিষদ ঘোষণা করা অর্থ হচ্ছে 71 সালের এই রাজনৈতিক চৈতন্যগত পরিবর্তনটাকে অস্বীকার করা। এইটা প্রফেসর মুজাফফর আহমেদ, মৌলানা ভাসানী এবং জাসদ নবগঠিত তারা তিন দলই নানানভাবে কথাগুলো ঘুরিয়ে ফিরে বলেছিলেন 1972 সালের শেষের দিকে, কিন্তু কারো কথাই শোনা হয়নি। একটা বড় জায়গা হচ্ছে যে 1971 সালের যুদ্ধটা ছিল মানুষের জন্য একটা অস্তিত্বগত সংগ্রাম। হ্যাঁ, কিছু রাজনৈতিক দল আমরা জানি যারা রাজনৈতিক ঘোষণা দিয়ে পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে, পাকিস্তানের গণহত্যার সাথেও যুক্ত হয়েছে তাদের সেনাবাহিনী, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্য এটা ছিল একটা অস্তিত্বের সংগ্রাম। সেই অস্তিত্বের সংগ্রামে একটা ঘোষণা আসলো 10ই এপ্রিল, যে এই রাষ্ট্রটার ঘোষণা দেওয়া হচ্ছে এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এটা কিন্তু রাষ্ট্রের ঘোষিত প্রতিশ্রুতি, তার ইডিওলজি, তার যা কিছু বলেন যে মানে যতভাবে তাকে একটা রাষ্ট্র নিজের আদর্শ, নিজের উদ্দেশ্য সেটাকে প্রকাশ করে, লক্ষ্য এটাকে প্রকাশ করে, সেটা ওই 3 বাক্যের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এর চাইতে বেশি কিছু আর দরকার হয় না। আপনি 72 সালে এসে 70-এর গণপরিষদ দিয়ে 71-এর ওই ঘোষণাকে বাতিল করতে পারেন না। ঘোষণা তো সংযোজন নিতে হয়নি, এটা তো হচ্ছে 15th অ্যামেন্ডমেন্টের পরে ঘোষণা সংযোজন করা হয়েছে। ওই ঘোষণা কিন্তু অরিজিনাল সংবিধানে সংযোজিতই হয়নি, অ্যাপেন্ডিক্স এটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্টের পরে। তাহলে আপনি কি করে উইদাউট দ্য উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায় যেটা যুদ্ধের মধ্যে দিয়ে সংগঠিত হয়েছে, এবং আমরা বলছি যে যে যুদ্ধের মধ্যে সমস্ত জাতি কিংবা জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে, সেই জনগোষ্ঠীর যে উইল, অভিপ্রায়, যেটা সংবিধানের এই শব্দটাই ব্যবহার করেছে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে আপনি অস্বীকার করছেন 72 সালে এসে, কারণ ওই যে 70 সালের দিয়ে পুরো পরিবর্তনটাকে অস্বীকার করেছে। 70 সালের নির্বাচন একটা রাজনৈতিক কৌশলের ব্যাপার ছিল। মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন দল থেকে শুরু করে আরো অনেক দল তারা নির্বাচনে অংশ নেয়নি। এটা তো একটা পলিটিক্যাল ট্যাকটিক্যাল কোয়েশ্চেন ছিল, ভুল সঠিক সেটা আলাদা প্রশ্ন, কিন্তু 71 সালের যুদ্ধ তো কোনো রাজনৈতিক কৌশলের অংশ ছিল না, এটা একটা অস্তিত্বগত লড়াই ছিল। সেই লড়াই আমরা দেখলাম যে সকলে করেছেন, এক্সেপ্টিং যারা পাকিস্তানের পক্ষ অবস্থান নিয়েছিলেন, যদিও তারা আজ পর্যন্ত সেটার জন্য কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা প্রকাশ করার প্রয়োজন বোধ করেন না। আমরা যেটা দেখলাম যে 72 সালে অস্বীকৃতির মধ্য দিয়ে আওয়ামী লীগ পার্টি হিসেবে যেভাবে ভাবলো, সেটার একটা ইডিওলজিক্যাল জায়গা তারা 4 মূলনীতি তৈরি করলেন, যেগুলোর কন্ট্রাডিকশনস নিয়ে অনেক আলোচনা করা যায়। জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র একসাথে থাকলে কি পরিণতি হয় সেটা আমরা ঐতিহাসিকভাবে দেখেছি। আমরা এখন যে আলোচনাটা আমি আসলে করতে চাই, দুটো জিনিস গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যালি।
একটা আরব থেকে এসছে গণতন্ত্রের ধারণা, টু ইউ ইউর রিলিজিয়ন, টু মি মাইন, এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক স্পিরিট। আরেকটা ম্যাগনা কার্টা কিংবা ইউরোপ থেকে এসছে, সেটার মোদ্দা কথাটা আজ পর্যন্ত জারি যে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। তাহলে জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয়, যে জনগণের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, সে জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না। এই কারণে সরকার হবে লিমিটেড গভর্নমেন্ট। লিমিটেড গভর্নমেন্ট মানে হচ্ছে লিমিটেড পাওয়ারের গভর্নমেন্ট। তার ক্ষমতা সীমিত হবে, তার ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেতে হবে, তার ক্ষমতাকে কোনো না কোনো ফর্ম অফ অ্যাকাউন্টেবিলিটি যেতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, চেক অ্যান্ড ব্যালেন্স যেতে হয়, তাহলে তার মানে সেপারেশন লাগবে। এই কনসেপ্টটাই কিন্তু আজকে পর্যন্ত টিকে আছে। বাকি এসব ম্যাগনা কার্টা পুরোনো জিনিস হয়ে গেছে, ওগুলো নিয়ে কেউ ঘাটাঘাটি করে না, কারণ আপনাকে তো প্রতি মুহূর্তে লিখতে হয়। এখন আমরা কোনো কিছু তো নতুন করে লিখি না, নতুন বলে তো আসমানি থেকে কিছু পড়ে না, বরং এটা মূলত হচ্ছে যে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে কনসিয়াসলি ক্যারিং ইনটু ইফেক্ট দ্য ওল্ড ওয়ার্ক। পুরোনো কাজটাকেই আরো সচেতন ভাবে আমাদের জন্য এফেক্টিভ করে তুলি, আমাদের সময়ের উপযোগী করে তুলি। সুতরাং বাংলাদেশে যদি কেউ নতুন সংবিধান লিখতেও চায়, তার মানে এই যে আমরা আকাশ থেকে নতুন করে একটা জিনিস শুরু করব তা না। আমাদের প্রিটেক্সট, আমাদের যে কনটেক্সট, এইটাকে আমরা বাদ দিতে পারবো না, এটা রেখে আমাদের শুরু করা দরকার। সেই জায়গা থেকে সংবিধান যদি উইল অফ দি পিপল হয়, তাহলে সেইটা বাংলাদেশে বর্তমানে উইল অফ দি পিপলটা আমরা কিভাবে ঠিক করব, আমার কাছে মনে হয় যে এইটা আমাদের পলিটিক্যাল উইজডম, এটা দিয়ে ঠিক করা দরকার। 5ই আগস্ট যা ঘটেছে সেটা হচ্ছে একটা কালেকটিভ কনসেনসাস জনগণের মধ্যে যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এই কনসেনসাস কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল। সেই কনসেনসাস যে বল প্রয়োগের দরকার ছিল, কারণ পুরোটাই বল প্রয়োগ দিয়ে কনসেনসাসটাকে দাবিয়ে রাখা হয়েছিল, তার একটা পাল্টা বল প্রয়োগ দরকার ছিল জনগণের দিক থেকে। কবে সেটা নামবে এটা আমরা অপেক্ষা করছিলাম, ওই স্পার্কটা অপেক্ষা করছিলাম যেটা দাবানলটা তৈরি করবে। সেই স্পার্কটা আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে আবু সাইদ নিজের বুকে গুলি নিয়ে স্পার্ক ঘটিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কনসেনসাসের কোন জায়গায় এসেছি সেটা আমরা দেখছি। কিন্তু পরবর্তী কনসেনসাস যে এইবার রাষ্ট্রটা যে গড়ে উঠবে, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল, এটা একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করা হয়েছিল, পুরো বন্দোবস্তটাই একটা ফ্যাসিস্ট। এবং মানে আরেকটি দেশ কিংবা কতিপয় দেশ তারা তাদের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করবে, যেমন ভারত বাংলাদেশকে তার একটা জমিদারি মনে করে। এইটার বিরুদ্ধে আমাদের যে কনসেনসাস দরকার, সেই কনসেনসাসটা তৈরি হয়েছে কিনা, এটা আমাদের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। কারণ আমি তো অন্য একটা আইডিয়াল কন্ডিশন চিন্তা করলে হবে না যে আচ্ছা আইডিয়াল কন্ডিশনে সংবিধান কেমনে কেমনে লিখতে হয় কিংবা কোনটা কিভাবে হবে। আমাদের সংবিধান লেখার ব্যাপারে ভেরি মাচ কনটেক্সচুয়াল হওয়া দরকার, এবং সেই কনটেক্সচুয়ালিটি মানে কনটেক্সট বোঝার মানে হচ্ছে যে এখানে রাজনৈতিক শক্তি ভারসাম্যটা কি অবস্থায় আছে, তার মধ্যে কোনো কনসেনসাস তৈরি হয়েছে কিনা উইলের। সেটা বাদ দিয়ে আমরা যদি কোনো একটি পক্ষ আমরা করতে যাই, তাহলে সম্ভবত সেটা কাজ করবে না এবং আরো সংকটের জন্ম দিতে পারে। কাজেই আমাদের কি চাওয়া সেটা আমরা দলগতভাবে এখনই প্রকাশ করছি না, পরিষ্কার পজিশন। আমরা মনে করি জনগণের কাছে যাওয়া দরকার, আরো বেশি কথা বলা দরকার। আমরা মনে করি যে এইখানে কনসেনসাসটা অত্যন্ত জরুরি। যে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছিল এগেইনস্ট একটা ফ্যাসিস্ট রুল, সেই পলিটিক্যাল কনসেনসাসটা বিল্ড আপ করা দরকার যে সেটা থেকে বেরিয়ে একটা ডেমোক্রেটিক রুলে কিংবা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে যাওয়ার জন্য, সেটেলমেন্টে যাওয়ার জন্য আমরা কিভাবে যেতে পারি। সুতরাং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, নতুন রিপাবলিক দরকার। এই বিষয়ে আসলে সম্ভবত সবাই একমত হবেন, কিন্তু এটার ক্যারেক্টার কি? এটা কি একটা গণতান্ত্রিক রিপাবলিক, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র? সেই বিষয়ে আমাদের ঐক্যমত্যটা খুব প্রথমত দরকার। এটার ভিত্তি যদি কি হবে, আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই, একটা গণতান্ত্রিক সংবিধান, সে বিষয়ে আমাদের ঐক্যমত্য দরকার। এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব।
আপনারা যারা, আমি শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য শুনলাম, এর আগে আমি আরো দু একজন বিশেষজ্ঞের বক্তব্য শুনেছি, তারা অনেক সময় বলেন যে সংবিধানের ভেতরে নাকি এমন বিধান করা হয়েছে যেটা বদলানো যাবে না। মানেটা কি? আমি ঠিক এটা খুব ভালো বুঝতে পারি না। মানে কতগুলো কি বলে জনসম্মতিহীন কতগুলো লোক পার্লামেন্টে বসে বলে দিল এই ক্লজ আর কোনোদিন বদলানো যাবে না, বদলালে ফাঁসি দেওয়া হবে। তো ভাই, আপনি যদি একটা নতুন, আমরা যদি একটা সংবিধান বাতিল করে দিই, বলে যে আমরা বিপ্লব করেছি, এরপর আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করি, তারপর একটা সংবিধান করি, আচ্ছা ওরা যদি কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারে, এর সবই তো বাতিল করে দিতে পারে, তাহলে আপনারা আবার ফাঁসি দিতে পারে। এই আলোচনা করার মানে আছে নাকি? ও 2/3 করে এটা বাতিল করছে, আমি 2/3 করে এটা বাতিল করে দিব। ও যদি কোনোদিন ফিরতে পারে, ও আপনার সবচেয়ে সহিটাকেও ফালাই দিয়ে বলবে যে আপনাকে ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি ইজ রেডি ফর আস, যদি কোনোদিন তারা ফিরতে পারে। সুতরাং এই আলোচনা করার অর্থহীন। এই যে লিগ্যালিটির পেছনে শক্তি, আলটিমেটলি পিপলস পাওয়ার। যদি জনগণ তার হাতে থাকে, আপনার সব লিগ্যালিটি উধাও হয়ে যাবে। যদি জনগণ আমাদের সাথে থাকে, তাহলে জনগণ এই নতুন লিগ্যালিটির পক্ষে দাঁড়াবে। আইন মানে শক্তি আইন তৈরি করে, জনতা আইন তৈরি করে। সুতরাং আইনের বিষয় নিয়ে আমার মনে হয় এই তর্কে ঢোকার কিছু নাই যে সংবিধানের ভিতরে এটার আসলে স্কোপটা কতটুকু। এই সংবিধানের কোন জায়গা থেকে, এগেন আবার বলবো যে শক্তি ভারসাম্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা যারা বর্তমানের সময়ে ফ্যাক্টর পলিটিক্যাল ফোর্সেস, সেই ফ্যাক্টর পলিটিক্যাল ফোর্সেস একটা কনসেনসাসে আসতেছে কিনা। এই কনসেনসাস বিল্ডিং হচ্ছে এই মুহূর্তে নতুন রাষ্ট্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে ঐক্যমত্য তৈরি হয়েছে এগেইনস্ট ফ্যাসিজম, সেই ঐক্যমত্যকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রক্ষা করা, তাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যাকে বলে পরিচালিত করা, সেই রাজনৈতিক প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা এখন মনে করি। এর ডিটেইল নিয়ে আর কথা বলার কিছু নেই। আমাদের সব দলেরই প্রস্তাব আছে, ঐক্যবদ্ধভাবে 31 দফা আছে, আমাদের 14 দফা আছে, তার মধ্যে 7টা গুরুত্বপূর্ণ জায়গা আমরা বলেছি। আমাদের কাছে হচ্ছে যে ক্ষমতা বাংলাদেশে অনেক ভালো ভালো কথা লিখে রাখা যায়। ধরেন ব্যারিস্টার ফুয়াদ বললেন যে অনেক কিছু লেখা আছে, এটা আসলে কনস্টিটিউশনে এত কিছু লেখা থাকার দরকার, এত আইন, এত বিধান, এত কিছু লেখার পরে কিন্তু কেউ যা পরিস্থিতি হয়েছে, তবে ওইটা আমাদের একটা বাস্তবতা। কিন্তু মানে আপনি বাংলাদেশের ভেরি বাস্তবতায় লেখা না থাকলে যে কি করবে ওটা নো আর কি। ক্ষমতা আপনার হাতেই দিয়ে দিলে আপনি লেখা না থাকলে যে কি করবেন আমরা নিশ্চিত হতে পারি না। কিন্তু বাংলাদেশ রিয়ালিটি এই জায়গায়। তো পলিটি নির্মাণ, সিটিজেন হয়ে ওঠা, এটা আমরা এসপায়ার করতে পারি, কিন্তু এটা তো আবার আমি চাওয়া মাত্রই হয়ে যাচ্ছে না। এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা হয়ে উঠতে হবে, তাহলে আমাকে হয়তো অনেক কিছু লিখতেই হবে সত্যি সত্যি। এবং আমি লেখালেখির মানে বিপক্ষে না। লেখা যদি আরো বড় সংবিধান বানাতে চান তাতে আমার কোনো অসুবিধা নেই, লিখেন, ডিটেইল থাকুক। কিন্তু কি লিখছি আমরা? আমাদের কি সত্যিকার অর্থে ওই যে ব্যালেন্স অফ পাওয়ারটা থাকছে? আপনি যদি কনস্টিটিউশনাল পোস্ট কি, এখন ধরেন অডিটর জেনারেলের পদ কি কনস্টিটিউশনাল পোস্ট না? এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যে কি বলে, হ্যাঁ ফুল কনস্টিটিউশনাল, হ্যাঁ মানে চ্যাপ্টার আছে। কিন্তু এই কনস্টিটিউশনাল পোস্টের নিয়োগ কার হাতে হবে? অডিটর জেনারেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব হিসাব নিকাশ হচ্ছে রাষ্ট্রের আয় ব্যয়, এবং ওইখানে যদি আপনি প্রধানমন্ত্রী একটা নিজের খাদেম রাখতে পারে, তাহলে সেই লোকটা মোটামুটি রাষ্ট্র লুটে পুটে খাওয়া খুব সহজ। আমরা যদি এই সমস্ত জায়গাগুলোতে, ফ্রম ইলেকশন কমিশন টু ওই মানবাধিকার কমিশন পর্যন্ত, অডিটর জেনারেলের পদ পর্যন্ত, এমনকি অ্যাটর্নি জেনারেলের পদ, এই সব জায়গায় নিয়োগ যদি আমরা একটা কনস্টিটিউশনাল কমিশনের মধ্য দিয়ে দেই, হয়েছে। কিন্তু ধরেন ভারতকে কি বলা হয় যে তারা নাকি বৃহত্তম গণতান্ত্রিক দেশ, মানে লোক সংখ্যার হিসাবে। এখন ভারতেও তো নানান প্র্যাকটিস ইনস্টিটিউশনের পরে সর্বশেষ তাদের ন্যায়পাল নিয়োগে এইটা আনতে হয়েছে যে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিসের সমন্বয়ে একটা কমিশন ন্যায়পাল নিয়োগ দিবে। সেইটার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট রায় দিল যে ইলেকশন কমিশনের নিয়োগ এটা হতে হবে, যদিও বিজেপি সুপ্রিম কোর্টের রায় মানে অগ্রাহ্য করে ওইখানে আরেকজন ইউনিয়ন মিনিস্টার ঢুকাই দিচ্ছে, চিফ জাস্টিসকে ফেলে দিয়েছে। কিন্তু তাদেরকে তো এটা আসতে হচ্ছে। তার মানে গণতন্ত্র কোনো নিশ্চিত গ্যারান্টিড ব্যবস্থা না, এটা কন্টিনিউয়াসলি একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, এটা সংকটের মধ্যে পড়ে, এটা উত্তরণের জায়গায় যায়, এবং সেইটার জন্য নানা ধরনের পদ্ধতিগত প্রশ্ন আসে।
এবং যদি জনগণের মধ্যে একটা সিরিয়াস মানে দ্বন্দ্ব তৈরি হয়, সেটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই ধরনের নিউ সেটেলমেন্টগুলো এঙ্গেজ হয়। এখন ভারতে ইলেকশন কমিশনের নতুন সেটেলমেন্ট কিছুটা হলে ভারতকে রক্ষা করে দিয়েছে। তার পরের ইলেকশনে আবার কি হবে আমরা নিশ্চিত জানি না। বাংলাদেশে আপনি আমাদের যদি এই কনস্টিটিউশনাল কমিশনগুলো নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখেন, আর রাষ্ট্রপতি নির্বাচন ঘুরে ফিরে একজনের হাতে যান, তো এটা তো ওয়ান পলিটিক্যাল পার্টি হবে শেষ পর্যন্ত। ফলে রাষ্ট্রপতির হাতে কোনো কনস্টিটিউশনাল কমিশনের নিয়োগ থাকতে পারে না এই দেশের বাস্তবতায়। এই দেশের বাস্তবতায় অবশ্যই সরকার এবং বিরোধী দলের যৌথ নিয়োগের অথরিটি তৈরি করতে হবে, যে এই কনস্টিটিউশনাল পদগুলোকে, যেটা মূলত রাষ্ট্রের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা রক্ষা করবে। সরকার আর কনস্টিটিউশনাল পোস্ট এক জিনিস না, এই দুটো জায়গাটাতে আমাদের তৈরি করতেই হবে। ফলে ক্ষমতার যদি সত্যি সত্যি পৃথকীকরণ কিংবা সেপারেশন না হয়, তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে না। সেই জায়গায় আমরা কনসেনসাস তৈরি করতে পারছি কিনা ওইটা বেশি গুরুত্বপূর্ণ দেওয়া দরকার। সংবিধানের প্রথম অংশে আমরা কি করবো না করবো, সংবিধানের প্রথম অংশ 1971 সালের 10ই এপ্রিল ঠিক হয়ে গেছে এবং ওইটাকে অস্বীকার করা হয়েছে 72 সালে। আমরা 1971 সালের 10ই এপ্রিলের ঘোষণায় ফিরে যেতে চাই এই কারণে যে 2024 সালে আমাদের তরুণরা আবারও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে 1971 সালের ওই ঘোষণাকে রিক্লেম করেছেন। বাংলাদেশের ইতিহাস একটা কন্টিনিউটির মধ্যেই আছে। অনেকে যেমন 47-কে 71-এর সাথে একটা বিরোধ আকারে দেখেন, আসলে 47 সালের সংগ্রাম এই দেশের জনপদের কৃষকের সংগ্রাম, তার মুক্তির সংগ্রামই ছিল, যেটার পূর্ণতা 71 সালে একভাবে পাওয়ার চেষ্টা করেছে এবং আবারও 24 সালে 71-এর অসমাপ্ততাকেই বাংলাদেশের মানুষ তার পূর্ণতা পাওয়ার চেষ্টা করছে। জনতার সংগ্রামের আকাঙ্ক্ষা, তার লড়াই, সেটা কিন্তু একই ধারায় আছে, বরং জনতাকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বোধহয় মাঝে মাঝে ওলট পালট করতে চান এবং আমাদের ভাগ্য সে কারণেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা জনতার আওয়াজ যদি শুনতে পাই, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান বলেন আর পুরো রাষ্ট্র ব্যবস্থা বলেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি? কোন সংবিধান সংশোধনের কথা বলছি? আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয়, তাহলে তো আবার অলটুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে। আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই 53 বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে? বাংলাদেশের নাগরিক এই সংবিধানকে কতটুকু আপন করতে পেরেছে, কতটুকু নিজের বলে ভাবতে পেরেছে? আজকে আমাদের আলোচনায় একটি প্রশ্ন উঠে এসছে যে বাংলাদেশের মানুষ নিজেদেরকে নাগরিক হিসেবে তৈরি করে উঠতে পারেনি, বা আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক বলতে যা বোঝায় সেটা বাংলাদেশে তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? হয়নি এ কারণেই যে এই দেশের মানুষ ভোট দিয়েছে বটে, কিন্তু যারা ক্ষমতায় গেছে, যে কোনো দলের কথাই আমি বলবো, যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমন ভাবে কুক্ষিগত করেছে, তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই। সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে, বাংলাদেশের কোনো সিদ্ধান্তে, বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই। আমি নিজের ফিলিং এর কথাই বলতে পারি, গত 17 বছরে আমি দেশটাকে নিজের বলে ভাবতে পারি নাই। আমার কাছে নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং, আমি খুঁজে খুঁজে বের করেছি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং গুলোতে কোন কোন জায়গায় বাংলাদেশ আরো পিছিয়ে গেল। মত প্রকাশের স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে, গণতন্ত্রের সূচকে পিছিয়ে যাচ্ছে, দুর্নীতির সূচকে পিছিয়ে যাচ্ছে। এই খবরগুলো না আমাকে এক ধরনের শক্তি দিয়েছে। কেন? কারণ আমি রাষ্ট্রটাকে আপন ভাবতে পারি নাই। আমি নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্ব এবং আমার যে হিস্সা, তার দুটোর কোনোটাই আসলে আমি বুঝে পাই নাই। সেই কারণেই আমার মনে হয়
যেই সংশোধনগুলো আমি দেখছিলাম, আমি একটা একটা করে সংশোধন দেখছিলাম, প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয় সংশোধনী, প্রতিটি সংশোধনী আপনারা যদি দেখেন, 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন, প্রত্যেকটা যখন যেই সরকারে এসছে তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্য যা যা করা দরকার এই সংবিধানকে ব্যবহার করে তাই তাই করা হয়েছে। সেই কারণে সংবিধানটা না 17 কোটি মানুষের সংবিধান কোনোদিনও হয়ে উঠতে পারে নাই। এবং মানুষ, এই দেশের মানুষ কখনো নিজেকে নাগরিক হিসেবে গণ্য করে যে ভোটটা যে দেব, আমি আমার রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে, আমার দেশের ভালো চিন্তা করে, আমি একজন শিক্ষিত, আমি একজন বিজ্ঞ, আমি একজন সত্যিকার অর্থে যিনি রাজনীতিটা বোঝেন এবং করেন তাকে ভোট দেব, এটা কখনো সে ভাবে নাই। সে মনে করেছে আমার ক্ষমতা ওই একদিনই, আমি ভোট দিব, ওই একদিনই আমার ক্ষমতা, এটা আমি কিছু পয়সার বিনিময়ে দেই বা সিগারেট পান বিড়ির বিনিময়ে দেই, ওই একদিনই আমার যেটুকু পাওয়ার আমি ওই একদিনই পাবো, এরপরে আর 365 × 5 যেই কয়দিন হয় ওই কয়দিন আমার আসলে আর কোনো সে থাকবে না, আমার আর কোনো বলার কিছু থাকবে না। সেই কারণেই বাংলাদেশটা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই, সংবিধান নাই বলতে কোনো লিখিত সংবিধান নাই, কিন্তু সেখানে কি চমৎকার নির্বাচন হচ্ছে না? সেখানে কি চমৎকার গণতন্ত্র নেই? সেখানে কি চমৎকার মত প্রকাশের স্বাধীনতা নেই? আছে। আছে এই কারণেই যে সেখানে দীর্ঘদিনের চর্চায় আমাদের যেই পলিটিক্যাল সংস্কৃতি, রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি, সেই ধরনের কোনো সংস্কৃতি সেখানে গড়ে উঠে নাই। আমাদের 27 থেকে 44 মৌলিক যে অধিকারগুলো, মৌলিক অধিকারগুলোর এই 27 থেকে 44 অনুচ্ছেদ যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু যদি ইত্যাদি ইত্যাদি দিয়ে। সেখানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, যদি কিন্তু ইত্যাদি দিয়ে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি চায়নার কনস্টিটিউশনটা দেখেন, দেখবেন যে সেখানে, কিংবা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখনকার সংবিধানে, সেখানে কোনো যদি কিন্তু ব্যাপার নাই, পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা শতভাগ। কিন্তু সেখানে কি আসলে আমাদের চেয়ে বেটার অবস্থা চায়নাতে? নট এট অল, আমরা জানি। সুতরাং কি আপনি লিখলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করছেন, আসলে বাস্তবে আপনি কি করছেন। আইনের শাসনের কথা আমরা সকলেই বলি, আইন সকলের জন্য সমান, এই কথাটি আপ্তবাক্যের মতো আমরা সকলেই বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সেটা মানা হয়। সুতরাং সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন, তাতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আপ্তবাক্য হিসাবে আত্মস্থ করে, ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকেই রাখেন বা এটাকে আবার সংশোধন করেন, তাতে কিছু যায় আসে না। আরেকটি বিষয়, কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে, প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি, বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয়। সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন, তাহলে তো হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্য কি কি যোগ্যতা দরকার, তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা, এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার। 70 অনুচ্ছেদ নিয়ে
সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে, সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং মানে আইনসভার যেই স্বাধীনতা, আইনসভার যে সার্বভৌম ক্ষমতা, সেটাকে 70 অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে। আমরা মনে করি যে 70 অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই, কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে, এক ধরনের হর্স ট্রেডিং এর কথাও শোনা যায়। সুতরাং 70 অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে, যেমন বাজেটের ক্ষেত্রে, অনাস্থার ক্ষেত্রে, সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেইভাবে 70 অনুচ্ছেদকে সংশোধন করা যায়। আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে, রাজনৈতিক ঐক্যমত, দলগুলোর মধ্যে ঐক্যমত। মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই, এরকম নজির নাই। তবে ওই যে সাকিব ভাই যে কথাটা বলে গেল, শেষ বিচারটা আসলে জনগণের হাতে। মানুষ যদি চায়, এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে 5ই অগস্ট। মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার, রাষ্ট্রটা আমার, এই দেশটার মালিক আমি, সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে, সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে, শোরগোল করে, হইচই থাকে, এই অবস্থাটা তারা জারি রাখতে পারে, তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে। আর একটা বিষয়, গণতন্ত্র আসলে চমৎকার ভাবে একদিনে প্রতিষ্ঠিত হয় না, এটি চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে আসে। কখনো গণতন্ত্রের জোয়ার হয়, গণতন্ত্রের ভাটা আসে, কিন্তু এটা একটা যাত্রা। এই যাত্রাটা আমরা জারি রাখি, এই শোরগোলটা আমরা জারি রাখি। ধন্যবাদ। বেশি বলে ফেলছি। আমরা এখন একটু ভিন্ন মাত্রায় একটু কথা শুনতে চাই। আমাদের মধ্যে মনে হয় চব্বিশ একেবারে মরিচিকার মধ্যেই মনে হবে। সেই জন্য পার্সপেক্টিভ বা প্রেক্ষিতটা ভুলে গেলে চলবে না। ধারাবাহিকতা এবং তার যে অর্জন, তা ফ্ল্যাগ আউট করে অবশ্যই কমিউনিকেশন নিতে হবে। আমাদের সাকিব মহোদয় এই স্বীকৃতিটাই প্রদান করে গেছেন। আমাদের ফুয়াদ ভাই, ডক্টর তানভীর ফিরতি নাবির, সাবির চৌধুরী, তারপরে আমাদের ইকতেদার মহোদয়, তিনি একটু সূক্ষ্মভাবে এবং স্পিরিট মনে রেখে সংবিধানের বিষয় আশয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। ফারহানা তার দৃষ্টিভঙ্গি থেকে কিছু বিষয় স্মরণ করিয়ে দিয়েছেন। আমাদের এখানে রশিয়ান, আমি বলবো জারিস্ট, তিনি প্রস এন্ড কন, সম্ভাবনা ও সীমাবদ্ধতার বিষয়গুলো আমাদের মনে করিয়ে দিয়েছেন। আমাদের প্রথম ভাই পাটোয়ারি মহোদয় এবং আমাদের মাসুম স্যার, তিনিও কিন্তু আমাদের প্রচুর ফুড ফর থট আমাদের সামনে হাজির করেছেন। এই সবকিছু একটা বিশাল হিসেবে আমরা যদি ফিউচার পদক্ষেপ সেন্টার কি হতে পারে
সে ব্যাপারে আমার মনে হয় কেউ দ্বিমত করবেন না যে এই ধারাবাহিকতায় আমাদের সিরিজ অফ ডিসকাশন মিটিং আয়োজন করাটা অত্যাবশ্যক বলেই একটা কনসেনসাস কিন্তু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে আছে। আমরা বলটা আজকে গড়িয়ে দিলাম, ওইটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সবারই স্টেক হোল্ডার হিসেবে ভূমিকা থাকবে। আজকে যারা আমন্ত্রিত হয়েছেন, যারা আজকে আসতে পারেননি, তাদেরকেও সবাইকে অন্তর্ভুক্ত করে আপনার পাক্ষিক ভাবে যদি এ ধরনের আয়োজন করা যায় তাহলে জাতি কৃতার্থ হবে এই সেন্টার এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতি। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় এটা হাততালি খুব কম হয়েছে, শেষে হাততালি।